জোরে বলেন। 6 জন। এই ছেলে 3 মেয়ে 3 ছেলে, 2 জন তো চলে গেছে, 2 জন চলে গেছে। ওষুধ পায় ওষুধ খায়, করতে করে তালাশি করে ডাক্তার থাকে আর আমার বাবার আটকে দিয়ে কবে আমার বাবা আমি তো এ সামলাইতে আমার তো দিলেন না ছিলেন না আমি কেমন থাকি এবার সূর্য থাকতে পারবো না বাবা বাবারা পারবো না এই লাগে আমি কানে থাকতে পারি যাইতে সন্তানের মায়া যার না আছে তা বোঝে না যার সন্তান আছে হে বোঝে যে সন্তানের কত দিকে আছে বাহেও বুঝে না সন্তানের ব্যথা বুঝলে এক জন্ম দুঃখিনী মায় বুঝে জন্ম দুঃখিনী মা ছাড়া কেউ বুঝে না সন্তানের ব্যথা বাবা গো লইয়া কষ্ট করছি বহুত আমি ও বাবা অনেক কষ্ট করিয়া ডাঙ্গরে করছি আমার শান্তি দেওয়ার পথে বাবার সই লাগা আছে রে আমার বাবার আমার কষ্ট দেয় নাই কামাই করা 10 কষ্ট দেয় নাই আমার বাবারা কয় মাই জ্যোতি খালে বিলে ডালি মরিস তোলে মায়েরে বাড়তে দিমুনা 5 ওয়াক্ত নামাজ পড়বাই আল্লাহ পারবারে আমার বাবা বাবা আমি গোলাই নামি না আমার দোনো ট্যাঙ্গের সমস্যা আমার আরতে বইতে বাবা আসতে আসে রে আমার বাবা কামাগো ডাকা গনে আবার তাহলে আমি জাঙ্গি কবিরের বনাজি ওষুধ আনুরে মা বাবা কে ডাইনে দেবে আমার কে ডাইনে দেবে আমার কে ডাইনে দেবে আমার বাবার আমার কষ্ট দেয় নাই কিছুতে কষ্ট দেয় নাই বাতে কাপুরে তেল সায়া বানে রে কোনো জায়গায় কষ্ট রে দেয় নাই মাসে বোঝে সন্তানের দারত্রে আল্লাহ বাই অতটু বুঝে না কয় মাসে সেনে গহিনী গোবিন পঙ্কি সেনের ডাল মাসে বোঝে বেটার দরদ সারই বুকের হালো রে আরে আল্লাহ আরে হ্যাঁ স্টার্ট থেকে আমি ওই দিন ভোরে 5টার দিকে একটা ফোন পাই ফোনে আমার অ্যাসিস্ট্যান্ট জানায় যে দুর্ঘটনা করছে অভিগঞ্জে এখানে আমাদের এখানে চাকরি করে জামাল আমার সহকর্মী তো চাকরি করে প্রায় 18-20 বছর ধরে শোনার পরে আমি প্রথমত হতভম্ব হয়ে যায় বাকরুদ্ধ হয়ে যায় যে আসলে কী বলবো এটা বলা পরবর্তীতে সময় পেলাম যে ওর নাম্বারই ওকে পাওয়া যায় ওর নাম্বারটাই ওসি সাহেবের কাছে আছে তো ওই নাম্বারেই ফোন দিলাম ওসি সাহেবের সাথে কথা বলতে যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটছে আপনারা যত দ্রুত সম্ভব লোক পাঠান তো আমরা যখন সব কিছু ডিটেলস জানলাম যে হ্যাঁ এটা সত্যি তখন আমাদের অফিস থেকে একটা টিম পাঠানো হয়েছে ওখানে গিয়ে অফিসে যত ডকুমেন্ট আছে কাজ করা দরকার ডিসি সাহেবের এখানে তারপর থানায় সমস্ত কাজকাম শেষ করে আমাদের একটা টিম এখানে চলে আসছে আবার আমরা অফিস থেকে আরও 4-5 জন আসছি আর পরিবারের জন্য অফিসিয়ালি নিয়মে যেটা আছে আমাদের ম্যানেজমেন্ট এই টোটাল বিষয়টা জানতে পারছে এবং আমাদের সাথে যোগাযোগ আছে হায়ার ম্যানেজমেন্টের সাথে অফিসিয়ালি নিয়মে যেটা হয় সে যেহেতু আমাদের দীর্ঘদিন জব করছে সমস্ত কথা পারে আর আমরা আসলে সেটা আমরা প্রায় 10,000 পরিবারের একটা সদস্য গার্মেন্টসে আমরা সবাই হতবাক বিষয়টা আসলে মেনে নেওয়া যায় না করুক আল্লাহর ইচ্ছা কত হয়েছে বিয়ে কত বছর হয়েছে বিস্তারিত লাস্ট মানে এসে মাজারে যাইবে আমার ফোন দিয়ে বলছে রওনার বাসায় আসবে 8টার দিকে ফোন দিয়েছে আমার দিয়ে বলতেছে যে মানে ঘোরাফেরা করে বাসায় এসে রেস্টুরেন্ট দিয়েছে 2 ঘন্টা পর গাড়ি ছাড়বে পরবর্তীতে কইছে আমার মানে জিজ্ঞেস করছে আমার কাছে কি আনবো তোমার জন্য আমি কিছু না আমার কাছে বাবুর জন্য একটা ক্যাব আর হাতে মানে কিছু
লইছে হাত যাবার জন্য এইবার আমার কাছে বলছে শুধু ঘুরে আমি কিছু লাগবে না এই লাস্ট কথা আপনারা কাতার বন্ধু হয়ে আপনারা দাঁড়িয়ে যান। একটু পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, তাই আপনারা ছুটোছুটি না করে কাতার বন্ধু হয়ে যান। পিছনে অনেক জায়গা রয়েছে। কেউ সামনে চাইবেন না, সামনে কেউ চাইবেন না।
ধ্যান লাগবে না আমার ব্যথা ব্যথা মা ব্যথা আমার কোলে আয় লাস্ট দেখাই করে না সামনে যান সারে সাইডে নাকো সাইড দেখ করে দেখে লাগবে লাইনে না লাইনে আর ঠিক আছে আমরা দিয়ে বর্তমানে বলা কি ব্যাপার আমি আমার বাবার বাড়ি বেড়াইতে গেছি সকালবেলা আমার বড় চাচা খবর দিচ্ছে মানে এই দিক থেকে খবর গেছে তার কাছে মানে সে অ্যাক্সিডেন্ট করছে পরবর্তীতে আমার কাছে কেউই বলে না আমার মা না আমার বাবা না পরে আমার বলছে যে অ্যাক্সিডেন্ট করছে বাড়ির লোক মানে এই জায়গায় আইতে বলছে আমি আবার রেডি হয়ে এই জায়গায় আইসি আসার পর মানে 10টার দিকে শুনছি যে অ্যাক্সিডেন্ট করছে মানে সবাই মারা গেছে কেউ নেই এটাই শুনছি। আপনি এখন কিভাবে চলবেন?
কিভাবে চলবো আমি এখন? আমার ব্যবস্থা কি আছে? আল্লাহ ছাড়া আর কি আমার আর কি আছে? আল্লাহ যে আসলে তো সবই নিয়ে গেছে। কি আছে? এই মেয়েটা কি এই মেয়ে না ছেলেটা, এই মেয়েটা কি বাবা ডাকে? বাবা ডাকে, হ্যাঁ, কালকে সারাদিন বাবা বাবা করছে। আজকে সারাদিন বাবা বাবা করে। আর বাবা আসার আগে যেদিনকে আসবে এদিনকে ওর কাছে বলছে, বাবা কথা বলবো না, কয় না। ও কয় না, আমি ভালো না, কয় না। এই কথা। কত হয়েছে, বিয়ে কত বছর হয়েছে, বিস্তারিত। বিয়ে হয়েছে 3 বছর। লাস্ট মানে সে মাজারে যাইবে, আমার কাছে বড় ফোন দিয়ে বলছে, বলো ফোনকে আছে রওনা ওই বাসায় আসবে। 8টার দিকে ফোন দিয়েছে আমার কাছে, দিয়ে বলতেছে যে মানে ঘোরাফেরা করে বাসায় এসে রেস্টুরেন্ট দিয়েছে 2 ঘন্টা পর গাড়ি ছাড়বে। পরবর্তীতে কইছে আমার মানে জিজ্ঞেস করছে আমার কাছে, কি আনবো তোমার জন্য? আমি কিছু না, আমার কাছে বাবুর জন্য একটা ক্যাব আর হাতে মানে কিছু লইছে হাতে দেওয়ার জন্য। এরপর আমার কাছে বলছে শুধু ঘড়ি আনবে, আমি কিছু লাগবে না। এই লাস্ট কথা। আপনি কি হন আপনি? কত হয়েছে, বিয়ে কত বছর হয়েছে, বিস্তারিত। বিয়ে হয়েছে 3 বছর। লাস্ট মানে সে মাজারে যাইবে, আমার কাছে বড় ফোন দিয়ে বলছে, বলো ফোনকে আছে রওনা ওই বাসায় আসবে। 8টার দিকে ফোন দিয়েছে আমার কাছে, দিয়ে বলতেছে যে মানে ঘোরাফেরা করে বাসায় এসে রেস্টুরেন্ট দিয়েছে 2 ঘন্টা পর গাড়ি ছাড়বে। পরবর্তীতে কইছে আমার মানে জিজ্ঞেস করছে আমার কাছে, কি আনবো তোমার জন্য? আমি কিছু না, আমার কাছে বাবুর জন্য একটা ক্যাব আর হাতে মানে কিছু লইছে হাতে দেওয়ার জন্য। এরপর আমার কাছে বলছে শুধু ঘড়ি আনবে, আমি কিছু লাগবে না। এই লাস্ট কথা। হ্যাঁ, স্টার্ট থেকে আমি ওই দিন দুপুরে 5টার দিকে একটা ফোন পাই। ফোনে আমার অ্যাসিস্ট্যান্ট জানায় যে দুর্ঘটনা করছে অভিগঞ্জে। এখানে আমাদের এখানে চাকরি করে জামাল, আমার সহকর্মী। তো চাকরি করে প্রায় 18-20 বছর ধরে। শোনার পরে আমি প্রথমত হতভম্ব হয়ে যায়, বাকরুদ্ধ হয়ে যায় যে আসলে কী বলবো এটা বলা। পরবর্তীতে সময় পেলাম যে ওর নাম্বারেই ওকে পাওয়া যায়। ওর নাম্বারটাই ওসি সাহেবের কাছে আছে। তো ওই নাম্বারেই ফোন দিলাম, ওসি সাহেবের সাথে কথা বলতে যে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটছে, আপনারা যত দ্রুত সম্ভব লোক পাঠান। তো আমরা যখন সব কিছু ডিটেলস জানলাম যে হ্যাঁ এটা সত্যি, তখন আমাদের অফিস থেকে একটা টিম পাঠানো হয়েছে। ওখানে গিয়ে অফিসিয়াল যত ডকুমেন্ট আছে, কাজ করা দরকার, ডিসি সাহেবের এখানে, তারপর থানায় সমস্ত কাজকাম শেষ করে আমাদের একটা টিম এখানে চলে আসছে। আবার আমরা অফিস থেকে আরও 4-5 জন আসছি। আর পরিবারের জন্য অফিসিয়ালি নিয়মে যেটা আছে, আমাদের ম্যানেজমেন্ট এই টোটাল বিষয়টা জানতে পারছে এবং আমাদের সাথে যোগাযোগ আছে হায়ার ম্যানেজমেন্টের সাথে। অফিসিয়ালি নিয়মে যেটা হয়, সে যেহেতু আমাদের দীর্ঘদিন জব করছে, সমস্ত কথা পারে। আর আমরা আসলে সেটা আমরা প্রায় 10,000 পরিবারের একটা সদস্য ইয়ে গার্মেন্টসে, আমরা সবাই হতবাক। বিষয়টা আসলে মেনে নেওয়া যায় না। করুক, আল্লাহর ইচ্ছা। আমি আমার বাবার বাড়ি বেড়াইতে গেছি। সকালবেলা আমার বড় চাচা খবর দিচ্ছে, মানে এই দিক থেকে খবর গেছে তার কাছে, মানে সে অ্যাক্সিডেন্ট করছে। পরবর্তীতে আমার কাছে কেউই বলে না, আমার মা না, আমার বাবা না। পরে আমার বলছে যে অ্যাক্সিডেন্ট করছে, বাড়ির লোক, মানে এই জায়গায় আইতে বলছে। আমি আবার রেডি হই এই জায়গায় আইসে। আসার পর মানে 10টার দিকে শুনছি যে অ্যাক্সিডেন্ট করছে, মানে সবাই মারা গেছে, কেউ নেই। এটাই শুনছি। আপনি এখন কিভাবে চলবেন? কিভাবে চলবো আমি এখন? আমার ব্যবস্থা কি আছে? আল্লাহ ছাড়া আর কি আমার আর কি আছে? আল্লাহ যে আসলে তো সবই নিয়ে গেছে। কি আছে? এই মেয়েটা কি এই মেয়ে না ছেলেটা, এই মেয়েটা কি বাবা ডাকে? বাবা ডাকে, হ্যাঁ, কালকে সারাদিন বাবা বাবা করছে। আজকে সারাদিন বাবা বাবা করে। আর বাবা আসার আগে যেদিনকে আসবে এদিনকে ওর কাছে বলছে, বাবা কথা বলবো না, কয় না। ও কয় না, আমি ভালো না, কয় না। এই কথা। আপনার নাম?
মেম্বার সাহেব যাই একটু থাকেন একটু সাক্ষাৎ কি হন আপনি দুই তারিখ তারা সিলেট মাজার যায়, মাজার থেকে আসার পথও তার মার কাছে মাজার সম্পূর্ণ করে আসছে, দোয়া করে আসছে, তার মার কাছে ফোন করে ট্রাকের সাথে সংঘর্ষে তারা মারা যায়। তার সঙ্গে ছিল জামাল মির্জা, তার স্ত্রী এবং তার ছেলে এবং তার ছোট ভাই খোকন ছিল এবং তার একজন ড্রাইভার বরিশাল। তো দুঃখের বিষয় হয়েছে যে এই ফ্যামিলিটি যে জামাল মির্জা ছিল তার একটাই মাত্র সন্তান, আর তার স্ত্রী এবং সে নিজে মারা যায়। আর দ্বিতীয় হচ্ছে তার ভাই, ছোট ভাই খোকন, সে বিয়ে করে তার একটা কন্যা সন্তান আছে, আর তার স্ত্রী আছে, তার মা আছে, বৃদ্ধ মা। এই মা আসল তাদের চিকিৎসার জন্য এই ছেলেরাই ভরণ পোষণ সব কিছু দিত। তারা দীর্ঘদিন ধরে ঢাকা থাকত, আর তারা সর্বমোট 3 ভাই 2 ভাই আজকে চলে গেছে। তাদের বিশেষ করে তাদের ফ্যামিলিতে যারা আছে তারা তো আজকে মর্মান্তিক, এবং আমাদের এলাকা অর্থ এলাকা যত মানুষজন আছে তারাও মর্মান্তিক যে আসলে একই ফ্যামিলিতে 4টা লোক চলে যাওয়া। 4টা লোক হয়তো বা এইভাবে অন্য অন্য জায়গায় আমরা একদিন শুনছি যে আসলে সড়ক দুর্ঘটনায় একই ফ্যামিলিতে 4জন 5জন লোক মারা গেছে, কখনো চোখে দেয়নি। কিন্তু বাস্তবতা এখন দেখতে হবে। যে জামাল ছিল, জামাল আমারই ক্লাসমেট ছিল ছোটোবেলা থেকে, প্রাইমারি জীবন থেকে একত্র বন্ধুত্ব ছিল। কিন্তু ওদের জন্য মায়া হয় যে এত সকালে এত তাড়াতাড়ি করে চলে যাবে, এবং বিশেষ করে 4টা লোক একই ফ্যামিলিতে চলে যাবে, আমরা এগুলা মানিয়ে নিতে পারতেছি না। বিশেষ হচ্ছে যে তাদের মা আছে এখন, যে তার বাপ মারা গেছে অনেক আগে, কিন্তু এই মায়ের তারাই দেখাশোনা করতো। কিন্তু আজকে এমন এক পরিস্থিতি যে মার দেখার মতন, তার ভরণ পোষণ করার মতন এক আল্লাহ ছাড়া আর কেউ নেই। এবং তার ছোট ভাই একটা স্ত্রী, তার স্ত্রীর আর একটা কন্যা সন্তান আছে। জানি না আল্লাহ পাক তাদেরকে কী অবস্থান এই মর্মান্তিক দুর্ঘটনা তারা কীভাবে সহ্য করে নেবে, তাদের জন্য দোয়া করে যেন সহ্য করে থাকতে পারে। আর আপনারা যে প্রশাসন, আপনার যারা মিডিয়া আছেন তাদের কাছে একটা আপত্তি, যেহেতু সড়ক দুর্ঘটনা আমার মনে হয় যে ফুটেজে থেকে যতটুকু দেখা যাচ্ছে এই সড়ক দুর্ঘটনার জন্য ট্রাক ড্রাইভারই দায়ী ছিল। আর আমি বলবো যে ট্রাক ড্রাইভারদের অন্তপক্ষে নিয়ন্ত্রণ করার জন্য যাতে আপনাদের মাধ্যমে প্রশাসন লেভেল বলা যে পৌঁছে যায় যে তারা যেন এইভাবে কোনো ফ্যামিলিকে ধ্বংসের পথে আর কখনো না একটা তাদের নিয়ম নীতির মধ্যে যাতে তাদের গাড়িটা চালায়। যদি তারা নিয়ম নীতির মতন চালায় তাহলে আমার মনে হয় যেভাবে অকালে কেউ রান দিতে হয় না। আর আপনাদের মাধ্যমে আরেকটা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সরকার জানুক যে অকালে মৃত্যু হয়েছে এই ফ্যামিলিটা কীভাবে চালান যায়। অন্তপক্ষে সরকার পক্ষ থেকে যারা বেঁচে আছেন, তার বৃদ্ধ মা আছে, ছোটো ভাই স্ত্রী আছে, কন্যা সন্তান আছে, তাদের জন্য ভরণ পোষণ তাদের চলতে পারে এই ব্যবস্থার জন্য সরকারের মাধ্যমে তাদের ফ্যামিলি পাইতে পারে। এই আপত্তিকে অন্তপক্ষে আমাদের মিডিয়ার মাধ্যমে তাদেরকে পৌঁছে ভাই ক্যামেরা অন করেন, ক্যামেরা অন